প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা ভালো আছো। বিশেষ করে আমার অষ্টম শ্রেণী খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, তোমরা বাড়িতেই আছো, সুস্থ আছো, বাবা মার সঙ্গেই আছো। সকলের সুস্থতা কামনা করে শুরু হচ্ছে আজকের ক্লাস। তোমাদের অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষায় যে প্রশ্ন হয়ে থাকে ইংরেজি, সেখানে এক দাগে যে প্রশ্নটা সেট করা হয়ে থাকে, এক দাগে যেটা থাকে সেটা হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার। চুজ দ্য বেস্ট আনসার। আজ আমাদের পাঠ শিরোনাম চুজ দ্য বেস্ট আনসার। এখানে তোমাদের 7টা প্রশ্ন থাকে 1 মার্ক করে। 7 মার্কসের 7টা প্রশ্ন হয়ে থাকে। 7 মার্কসের 7টা প্রশ্ন হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে কোন ধরনের অভিজ্ঞতা দরকার হয়, কোন ধরনের তোমাদের দক্ষতা প্রয়োজন, সেটা নিয়ে একটু আলোচনা হবে। তো এটা দেওয়া হয় সিন প্যাসেজের আলোকে এই প্রশ্নটা উত্তর দিতে হয়। তবে এটার উত্তর বলতে গেলে তোমাকে প্রথমত যেটা করতে হবে, যেমন মিনিং জানতে হবে। প্রথমত মিনিং জানতে হবে, অর্থ। যে প্যাসেজটা দেওয়া হবে তার অর্থ যথার্থভাবে তোমাকে জানতে হবে। দ্বিতীয়ত জানতে হবে সিনোনিম। যে সিন প্যাসেজটা থাকবে প্রশ্নে, ওই প্যাসেজের প্রত্যেক শব্দের অর্থ জানা সহ বিশেষ গুরুত্বপূর্ণ শব্দগুলোর সিনোনিম তোমাকে জানতে হবে, সমার্থক শব্দ যেটা। 3 নাম্বার, রুলস অফ গ্রামার। রুলস অফ গ্রামার। এখানে গ্রামারের উপরে ভিত্তি করে প্রশ্ন মাল্টিপল চয়েস সাজানো হয়। কয়েকটি, 7টার মধ্যে হয়তো বা 3টা গ্রামারের উপরে ভিত্তি করে থাকবে। কিছু থাকবে শব্দের সিনোনিমটা জানতে চাবে, অর্থের উপরে ভিত্তি করে কিছু জানতে চাবে। এভাবে 3টা বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে এই 7টা প্রশ্ন সাজানো হয়ে থাকে। তাহলে শুরুতে আমরা প্রশ্ন কয়টা থাকে? 7টা প্রশ্ন। তো শুরুতে আমরা মিনিং জানবো। তাহলে তোমরা এখনই টেক্সট বুক হাতে নাও। এটা তোমাদের টেক্সট বুক হাতে নাও। এটা হাতে নিয়ে খুলবো হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারি, অর্থাৎ এইটার পরিশীলিত ধারণার জন্য আমি এক্ষুনি তোমাদের ইউনিট 1 লেসন 2 এটা খুলো। ইউনিট 1 লেসন 2। এই লেসনটি বের করো। এটা ইউনিট 1 লেসন 2। আমি এক্ষুনি এই অর্থ জানার শর্তে পড়তে যাচ্ছি নির্ধারিত প্যাসেজটি। দেখো, প্যাসেজটির নাম আছে নকশিকাথা। এখানে কিওয়ার্ড হিসেবে
কিছু শব্দ দেওয়া হয়েছে, একটা হচ্ছে প্রথমটা কুইল্ট, কুইল্ট মানে লেপ বা কাঁথা, আর্টিস্টিক মানে শৈল্পিক, কমার্শিয়ালি মানে বাণিজ্যিক ভাবে, ট্রাডিশনাল মানে ঐতিহ্যগত বা ঐতিহ্যবাহী, ডিমান্ড মানে চাহিদা, প্যাটার্ন মানে ধরন বা উদাহরণ, নমুনা এটা বলতে পারো। ওকে, আমি চলে যাচ্ছি ডিরেক্ট টেক্সটে। নাও রিড দ্য টেক্সট এন্ড নো অ্যাবাউট নকশিকাঁথা। নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশিকাঁথা হয় এক প্রকার নকশাকৃত কাঁথা। এমব্রয়ডার্ড মানে নকশাকৃত, এর সিনোনিম হিসেবে বলতে পারো ডেকোরেটেড। দ্য নেম এই নামটি ওয়াজ টেকেন নেওয়া হয়েছে ফ্রম হতে দ্য বেঙ্গলি ওয়ার্ড বাংলা শব্দ নকশা, নকশা থেকে, হুইচ মিন্স যার অর্থ আর্টিস্টিক প্যাটার্ন, শৈল্পিক নমুনা বা শৈল্পিক উদাহরণ, যার অর্থ বলা যেতে পারে শিল্পের ধরন। ইট ইজ আ কাইন্ড অফ ট্রাডিশনাল ক্রাফট। ইট ইজ আ কাইন্ড অফ এটা হয় এক প্রকার ঐতিহ্যগত বা ঐতিহ্যবাহী, ক্রাফট মানে হস্তশিল্প। অ্যান্ড ইজ সেইড এটাকে বলা হয় টু বি ইন্ডিজিনাস আমাদের স্বদেশীয়, নিজেদের। ইন্ডিজিনাস শব্দের অর্থ নেটিভ, স্বদেশীয়, নিজেদের। টু বাংলাদেশ বাংলাদেশের নিজেদের একটা শিল্প। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড এই শিল্পটা অনুশীলন করা হচ্ছে ইন রুরাল বেঙ্গল গ্রাম বাংলায়, রুরাল মানে গ্রাম, গ্রাম, গ্রাম বাংলায় ফর সেঞ্চুরিজ শতাব্দীর পর শতাব্দী গ্রাম বাংলায় অনুশীলন করা হচ্ছে। দ্য নেম নকশিকাঁথা, নকশিকাঁথা নামটি বিকেম হয়েছিল পপুলার, জনপ্রিয় আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম, জসিমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মাঠ was published। নকশিকাঁথার মাঠ যখন প্রকাশিত হয়েছিল ইন 1929 সালে যখন প্রকাশিত হয়, তখন এই কাঁথাটার নাম জনপ্রিয় হয়ে পড়েছিল। ট্রাডিশনাল কাঁথাস আর মেড, ঐতিহ্যবাহী কাঁথা আর মেড তৈরি করা হয় ফর ফ্যামিলি ইউজ, পরিবারের ব্যবহারের জন্য। ওল্ড অর নিউ ক্লথ, পুরাতন অথবা নতুন কাপড়, এন্ড থ্রেড এবং সুতা, থ্রেড মানে সুতা, সিনোনিম হিসেবে বলতে পারো ইয়ার্ন, আর ইউজড ব্যবহার করা হয় টু মেক দিস কুইল এই কাঁথাগুলি তৈরি করতে। ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এন্ড যশোর আর মোস্ট ফেমাস, এই অঞ্চলগুলো হয় অধিক বিখ্যাত ফর দিস ক্রাফট এই শিল্পের জন্য। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এখন অর্থাৎ বর্তমানে এটা উৎপাদন করা হয় বাণিজ্যিক ভাবে। ইউ ক্যান ফাইন্ড দেম তুমি খুঁজে পেতে পারো এগুলোকে ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস, অনেক ব্যয়বহুল, এক্সপেন্সিভ মানে কস্টলি, ব্যয়বহুল, হ্যান্ডিক্রাফটস হস্তশিল্পের শপস দোকানে, ইন সিটি শহরের ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে এখন তুমি খুঁজে পেতে পারো। দ্য কুইটস আর নাও এই কাঁথাগুলি বর্তমানে ইন গ্রেট ডিমান্ড খুবই চাহিদা সম্পন্ন। বিকজ অফ কারণে, দ্য কালারফুল প্যাটার্নস কিসের কারণে, রঙিন ধরনের কারণে, এন্ড ডিজাইনস নকশার কারণে, এমব্রয়ডার্ড অন দেম যা ওই কাঁথার উপরে নকশা করা আছে, এই কারণে এটা খুবই চাহিদা সম্পন্ন। ঠিক আছে, আমি অর্থ তোমাদের সামনে পড়লাম। এখন এই অর্থ জানার উপরে ভিত্তি করে যেমন তোমাকে প্রশ্ন কেমন করতে পারে আমি সেটা এখনই দেখাচ্ছি। কোন ধরনের অর্থের উপরে ভিত্তি করে, অর্থের উপরে কেমন ভাবে, সমার্থক শব্দ কেমন ভাবে দিয়ে থাকে, রুলস অফ গ্রামার, গ্রামারের নিয়ম কেমন ভাবে দিয়ে থাকে। আগেই বলেছি তিনটা বিষয়ের উপরে ভিত্তি করে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন বলে তোমরা জানো, এটা প্রশ্নের উপরে লেখা থাকে অনেকক্ষণ, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, এভাবে লিখে তোমাকে 7টা প্রশ্ন দেওয়া হয়ে থাকে। তো আমি এক্ষুনি সেই বিষয়টি তোমাদের সামনে যথার্থভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা তোমাদের পক্ষ থেকে ধারণাকে পরিশীলিত করে নিবে এবং সর্বোচ্চ মনোযোগ দিবে। ধন্যবাদ।
আমি লিখেছি the word নকশা has come from বাংলা word। এখানে উত্তর দেওয়া আছে came comes come coming। দেখো the word নকশা has dash from বাংলা word। এই বাক্যটি টেক্সটের এখানে বলা হয়েছিল the name was taken from the Bengali word নকশা was taken নেওয়া হয়েছিল বাংলা শব্দ নকশা থেকে। সেই সেই বাক্যটিকে আমি একটু ডাইভার্ট করে একটু পরিবর্তন করে আমি যদিও প্রেজেন্ট টেন্স আনা হয়েছে, তবে যেহেতু এটা চিরস্থায়ী এবং সত্য কথা, প্রেজেন্ট টেন্সে এনেও প্রশ্ন করা যেতে পারে, অবশ্যই পারে, তোমরা জানো। দ্য ওয়ার্ড নকশা হ্যাজ ড্যাশ ফ্রম বাংলা ওয়ার্ড। হ্যাজ এর পরে এখানে গ্রামাটিক্যাল নিয়মকে ফলো করা হয়েছে। হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তোমরা জানো। তাহলে এখানে কেম, কামস, কাম, কামিং সবকটাই কামকে ভিত্তি করে দেওয়া হয়েছে। তাহলে কামের পাস্ট পার্টিসিপল কোনটি? কেম? নো, এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট পার্টিসিপল হচ্ছে আবারও কাম। তোমরা জানো কাম, কেম, 3 নাম্বারটা আবারও কাম। তাহলে এটাই উত্তর হবে। উত্তর হবে কোনটা? এটাই উত্তর হবে। এটাই উত্তর হবে। তোমরা উত্তর লিখবে কিভাবে? তোমরা উত্তরে 1 নাম্বার লিখে, আচ্ছা এখানে লিখে উত্তরটা কি? এই যে সি, কাম। এটা অনেক সময় রোমান হরফে দেওয়া থাকতে পারে। এই প্রশ্নটা যেভাবে দাগ নাম্বার দেওয়া থাকবে, দাগ নাম্বার যে সংখ্যা দেওয়া থাকবে তোমরা সেই সংখ্যায় লিখবে। তাহলে উত্তরটা কাম। ঠিক কিভাবে? এটা গ্রামাটিক্যাল রুলস। পরেরটা দেখাচ্ছি, এটা মুছে দিলাম। দুই নাম্বারটা it is a dash কথা। এখানে বলা আছে এই নাম্বারে মডার্ন, বি নাম্বারে বলা আছে কস্টলি, সি নাম্বারে বলা আছে আউট অফ ডেটেড, ডি নাম্বারে বলা আছে কনভেনশনাল, ইট ইজ আ ড্যাশ কথা। গল্পে টেক্সটে কি পড়েছো তোমরা? পড়েছো টেক্সটের মধ্যে দেখেছো তোমরা ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এখানে বলা আছে ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এখানে এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে। এখানে আরেকটা বলা হয়েছে ট্র্যাডিশনাল কাথাস আর মেড। ট্র্যাডিশনাল কাথাস আর মেড, অর্থাৎ এটা ট্র্যাডিশনাল কাথা। ইট ইজ আ দেশ কাথা। ইট ইজ এখানে মডার্ন, আধুনিক, কস্টলি খুবই দামি, আউট অফ ডেটেড তার মানে সেকেলে পুরাতন না, কনভেনশনাল এইটা হচ্ছে ট্র্যাডিশনালের সিনোনিম। এটা কনভেনশনাল মানে ঐতিহ্যগত। ঐতিহ্যগত এটা এটা তবে তোমাদের একটু আগে বললাম যে অর্থের উপরে সিনোনিম, এটা সেই সিনোনিমের উপর ভিত্তি করে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। সিনোনিম, ইট ইজ আ কাইন্ড অফ, ইট ইজ আ কনভেনশনাল কথা। তবে অর্থ তোমাকে সিনোনিম জানতে হবে, সিনোনিম তোমাকে জানতে হবে। তো
তুমি যখন দেখবে কোনো অর্থ বুঝতেছো না, তখন দেখবে ইট ইজ আ মডার্ন, মানে আধুনিক। কথাটি তো আধুনিক নয়, এটা প্রাচীন কাল থেকে চলে আসতেছে। কস্টলি মানে দামি। এটা কি দামি কথা? না, সে কথা গল্পের মধ্যে বলা হয়নি। এটা কি আউট অফ ডেটেড? সেগেলে কথা, চলে না এমন ধরনের না, কনভেনশনাল, ঐতিহ্যগত, তখন তুমি এটা বেছে নিবে। সর্বোপরি অর্থ না জানলে কিছু করার থাকে না, তারপরেও কিছুটা টেকনিক অ্যাপ্লাই করে উত্তরটা করে আসা সম্ভব। তবে আমার কথা থাকবে, সর্বোপরি অর্থকে জানতে হবে। তৃতীয়টা, this katha became popular. This katha became popular after dash the poem Nokshikatha. বলা আছে দিস কাথা বিকেম, হয়েছিল, এই কথাটি হয়েছিল পপুলার, জনপ্রিয়, আফটার দ্য পোয়েম নকশিকাথার মাঠ। তাহলে এখানে আফটার পরে কোন শব্দ বসতে পারে, সেই শব্দগুলো নিচে দেওয়া হলো। এ নাম্বারে পাবলিশড, বি নাম্বারে পাবলিশিং, সি নাম্বারে শুধুমাত্র পাবলিশ, ডি নাম্বারে পাবলিশার। তাহলে দিস কাথা বিকেম পপুলার আফটার ড্যাশ দ্য পোয়েম নকশিকাথার মাঠ। এখানে খেয়াল করবে একটা প্রিপজিশন আছে, এখানে প্রিপজিশনের পরে ভার্বের শেষে আইএনজি যোগ হয়। এটা তোমরা রাইটস ফর্ম অফ ভার্বে দেখেছো, রাইট ফর্মস অফ ভার্বে এটা দেখেছো। তাহলে আফটারের পরে ভার্ব থাকলে সেই ভার্বের পরে আইএনজি যোগ হয়। তাহলে আফটারের পরে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি যোগ হবে। তাহলে এখানে আইএনজি যুক্ত কোনটা আছে? বি নাম্বারটা আছে, এটা উত্তর হবে। এটাও গ্রামার, রাইট ফর্মস অফ ভার্বের উপরে ভিত্তি করে এটা দেওয়া হয়েছে। রাইট ফর্মস অফ ভার্বটা প্রত্যেক ক্লাসে পড়ানো হয়ে থাকে, সেক্ষেত্রে এগুলোর প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এটা এই গ্রামারের উপর ভিত্তি করে এই প্রশ্নটা সাজানো হয়েছে। প্রিপজিশন খুবই একটি এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ এবং ইংরেজির বড় জায়গা দখল করে আছে। আমি তারপর দেখাচ্ছি। তাহলে অর্থ অনুযায়ী হলো চার নাম্বারটা দেখাবো। Traditional kathas are made for family use. এখানে ইউজের নিচে দাগ দেওয়া আছে। এখানে বলা আছে here the word use is a oblique an. ইউজটা এখানে কোন পার্টস স্পিচ? এখানে বলা আছে এ নাম্বারে নাউন, বি নাম্বারে ভার্ব, সি নাম্বারে অ্যাডজেক্টিভ, আচ্ছা ডি নাম্বারে
বলা হয়েছে অ্যাডভার্ব। এখানে ইউজ আমরা আমরা সাধারণত ইউজকে ভার্ব হিসেবেই জানি এবং সেটাই সঠিক ভার্ব, কিন্তু এখানে কি হিসেবে বসছে? ট্র্যাডিশনাল কাথাস আর মেড। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে ট্র্যাডিশনাল কাথাস, এটা সাবজেক্ট, আর এখানে ভার্ব হিসেবে বসছে মেইন ভার্ব, লিঙ্কিং ভার্ব। আর মেড প্যাসিভ ভয়েস করা হয়েছে এখানে, আর মেড অক্সিলারি, এটা মেডটা মেইন ভার্ব। ফর ফ্যামিলি ইউজ এখানে আসলে এখানে একটা ফর প্রিপজিশন, মনে রাখবেন প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন। প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন, আর দুইটা থাকলে এটা নাউন এবং তার সামনে একটা অ্যাডজেক্টিভ। সবসময় মনে রাখবেন এটা নাউন এবং পূর্বেরটা অ্যাডজেক্টিভ, এটা নাউন পূর্বেরটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইউজ হচ্ছে দুইটা ওয়ার্ড থাকলে এটা নাউন, ইউজটা হচ্ছে নাউন, আর ফ্যামিলিটা অ্যাডজেক্টিভ, তাহলে ইউজটা অবশ্যই নাউন। প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, দুইটা ওয়ার্ড থাকলে শেষটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। তাহলে মনে রাখবেন ইউজটা এখানে নাউন অর্থ করছে, নাউন ইউজটা হচ্ছে এখানে, উত্তর হচ্ছে এটা। এটাকে বলা হয় ওয়ার্ড ফরমেশন। শব্দের অবস্থান, শব্দের গঠন। তাহলে ইউজটা এখানে নাউন হয়ে পড়ছে, এটাও জানতে হবে কোন শব্দ কোথায় বসে কোন পার্টস হিসেবে কাজ করতেছে, এটাও দিয়ে থাকে। আচ্ছা, প্রিপজিশনের পরে একটা শব্দ থাকলে নাউন। ওকে, তাহলে এবার আমি একটা গল্পের মধ্যে এখানে দেয়া আছে the word demand means এখানে টেক্সটের মধ্যে এখানে বলা আছে These quilts are in great demand. এই ডিমান্ড শব্দটি এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? অবশ্যই একটা শব্দের ব্যবহার প্যাসেজের মধ্যে যেভাবে করা হবে, যে অর্থ প্রকাশ করবে, তোমাকে সেই অর্থই এখানে উত্তর হিসেবে বেছে নিতে হবে। এখানে বলা আছে, আমি লিখলাম ডিমান্ডের, লিখছে ডিমান্ড মানে কস্টলি, ডিমান্ড মানে বলেছে এরা ইউজফুল, ডিমান্ড বলেছে। আচ্ছা, এখানে এবিসিডি দিলাম, যেহেতু সবগুলো এবিসিডি দেওয়া হয়েছে, আমি এ লিখলাম, এখানে বি লিখলাম, এখানে সি লিখলাম। সি হচ্ছে ইউজলেস। ডি নম্বরে বলেছে পপুলার। আচ্ছা, তাহলে এখানে এই কথাটি বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন, অর্থাৎ জনপ্রিয়। তাহলে এখানে কস্টলি না, দামি নয়, ইউজফুল উপকারী না, ইউজলেস ব্যবহার, ইউজলেস মানে অনুপকারী বা ব্যবহারহীন, সেটাও না, পপুলারিটি মানে জনপ্রিয়তা, উত্তর এটাই হবে। তাহলে অনেকক্ষণ ভাবার্থ দিয়ে থাকে, অর্থাৎ ওইখানে ডিমান্ড হলে সবাই জানো চাহিদা, কিন্তু এখানে চাহিদা বলতে জনপ্রিয়তাকে বুঝিয়েছে, তবে সেটা অর্থ আকারে দেওয়া হয়েছে এখানে, এটাও হবে। কিন্তু মাঝে মাঝে ডিরেক্ট থেকে থাকে, ডিমান্ড মানে ওয়ান্ট, চাহিদা, সেটাও দিতে পারে। যদি এখানে থাকতো কস্টলি, ইউজফুল, ইউজলেস, পপুলারিটি, ওয়ান্ট, এখানে যদি ইউজলেস না দিয়ে এখানে যদি দেওয়া থাকতো ওয়ান্ট, তাহলে মনে রাখতে হবে এখানে বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার,
সবচেয়ে সঠিকটি বেছে নিতে হবে। একই উত্তরের মধ্যে একটি আছে হয়তো 50% সঠিক, অন্যটি 100% সঠিক, একটা 50% সঠিক, অন্যটা 100% সঠিক, এমনও হতে পারে। সেক্ষেত্রে এখানে পপুলারিটি না দিয়ে তোমাকে ওয়ান দিতে হবে, যেহেতু ডিমান্ডের সরাসরি কাছের শব্দ ওয়ান হতে পারে। তবে আমি আজ যেটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা খুবই সহজ সাবলীল বিষয়। সেটা হচ্ছে তোমাদের কাছে এই এক দাগের মাল্টিপল চয়েস যেটা চুজ দ্য বেস্ট আনসার, এটার উত্তর করা মোটেও দুরূহ নয়। তবে সেটার সম্যক ধারণা তোমাকে জন্মাবে অর্থের উপরে ভিত্তি করে, সমার্থক শব্দের জ্ঞাতব্যের উপরে জানার উপরে এবং গ্রামারের নিয়ম জানার উপরে ভিত্তি করে এইটা সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। তাহলে আজকের বিষয় সম্পর্কিত যে আলোচনা হলো, তোমরা এই তিনটা বিষয়ে সঠিক ধারণা রাখতে, সর্বোপরি অর্থ জানতে, জানার পরে এর উত্তর করার চেষ্টা করবে এবং গ্রামাটিক্যাল রুলস মাথায় রাখবে। তো ঠিক আছে, আজ এই ক্লাসের কোনো ধারণা ত্রুটিপূর্ণ থাকলে আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদের পরিশীলিত ধারণা জন্মানোর সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ।